বেজে গেল ঠিক রাত 10টা। ওয়েলকাম টু মাই ব্রডকাস্ট। ইটস ডে 5, আজকে পঞ্চম দিন আমাদের ব্রডকাস্টের ইউটিউব লাইভের। তো আশা করছি যারা যুক্ত হবেন ব্রডটা একটু শেয়ার, লাইভ স্ট্রিমটা একটু শেয়ার করবেন, কমেন্ট করবেন, গল্পগুলো কেমন লাগছে সেগুলো জানাবেন, আপনাদের মন্তব্য তুলে ধরতে পারেন। তো শুরুতে একটি ঘটনা, একটা গল্প দিয়ে শুরু করছি আমরা আজকে, গতকালকের মতো। গল্পটি হচ্ছে আলোকিত অন্ধকার, একজন অন্ধ শিক্ষকের গল্প। তো লেখাটি যেভাবে আছে সেভাবেই পড়ছি। রহিম জন্মগতভাবে অন্ধ ছিলেন। তার বাবা মা মনে করতেন যে একজন অন্ধ ব্যক্তি হয়তো জীবনে কিছুই করতে পারবে না, কিন্তু রহিমের এক মনোবল ছিল অটুট। তিনি জীবনের প্রতিটি মুহূর্তকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছিলেন। একদিন একটি পুরনো ব্রেইল বই হাতে পেয়ে রহিম নতুন এক জগতে প্রবেশ করেন। তিনি নিজেই শিক্ষক হয়ে ওঠেন। তিনি নিজেই নিজের শিক্ষক হয়ে ওঠেন। একদিন গ্রামের স্কুলের শিক্ষক মকবুল হোসেন রহিমের অধ্যবসায় দেখে তার সাহায্যে এগিয়ে আসেন। রহিমের জন্য ব্রেইল বই এবং অন্যান্য শিক্ষা সামগ্রী জোগাড় করেন। ধীরে ধীরে রহিম এতটাই দক্ষ হয়ে ওঠেন যে তিনি নিজের গ্রামে একটি স্কুল প্রতিষ্ঠা করেন। সেই স্কুলে তিনি নিজেই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য শিক্ষা দেওয়া শুরু করেন। তার স্কুলটি আজ একটি বিশ্বমানের প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। রহিমের এই গল্প আমাদের শেখায় সীমাবদ্ধতাকে মেনে নেওয়া নয়, বরং তা কাটিয়ে উঠতে লড়াই করাই জীবনের আসল লক্ষ্য। তো এই ছিল আমাদের প্রথম গল্পটি আজকের। আশা করছি সবার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই জানাবেন। ভালো না লাগলে অবশ্যই আপনার মন্তব্যটি আমাদের অনেক গুরুত্বপূর্ণ। কেমন লাগছে সেগুলো আমাদেরকে জানাবেন অবশ্যই। আর অসংখ্য ধন্যবাদ আগে থেকেই আমাদের ব্রডকাস্টটি দেখার জন্য। তো আমরা কিছুক্ষণ পর দ্বিতীয় ঘটনাতে চলে যাব, দ্বিতীয় গল্পেতে চলে যাব। আমাদের ওখান থেকে আওয়াজ ঠিক আছে কিনা, অডিও, ব্যাকগ্রাউন্ড মিউজিক সবকিছু ঠিক আছে কিনা, কোনো নয়েজ আছে কিনা একটু প্লিজ জানাবেন। যারা আছেন অবশ্যই জানাবেন। আপনাদের একটি মতামত আমাদের অনেক সাহায্য করে। আমাদের সাথে এই মুহূর্তে ব্রডকাস্টে কেউই যুক্ত নেই। আশা করছি খুব শীঘ্রই কাউকে পেয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আমরা আছি, আমরাই থাকবো। অন্তর লিখেছেন, ঠিক আছে, ধন্যবাদ অন্তর একটি মতামত শেয়ার করার জন্য। আপনার মতামতটি অনেক মূল্যবান। আপনি কেমন আছেন সেটা আমাদেরকে অবশ্যই জানাতে ভুলবেন না। আপনি কোথা থেকে লাইভটি শুনছেন সেটিও জানাতে ভুলবেন না। যারা ইসলাম, ওয়েলকাম টু মাই ব্রডকাস্ট। যারা ইসলাম এসেছেন আমাদের প্রথম গেস্ট হতে পারেন কিনা আমরা দেখি। ইউটিউব থেকে দেখছেন আমাদের অন্তর ভাই। অন্তর ভাইকে অনেক শুভেচ্ছা আমাদের ব্রডকাস্টে, আমাদের লাইভ স্ট্রিমে ওয়েলকাম। যারা ইসলাম লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওবারাকাতু। মাগফিরাতুল জান্নাত। আশা করছি ভালো আছেন। আমাদের ব্রডকাস্টে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি চাইলে জয়েন করতে পারেন, আমরা একটু আড্ডাও দিতে পারি, আমাদের ভিউয়ার্সদের মতামত নিতে পারি। তো আমাদের ইউটিউব থেকে অন্তর ভাইয়ের কাছে একটা প্রশ্ন ছিল। আপনি কোথা থেকে বলছিলেন, কি করেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? অন্তর ভাই, আমিও আলহামদুলিল্লাহ একদম ফেয়ার অ্যান্ড হ্যান্ডসামের মতো আছি। আপনাদের সাপোর্ট পেলে আমরা আরো অনেক দূরে এগিয়ে যাব। তো আপনাদের মতামত, মূল্যবান মতামত দিয়ে সহযোগিতা করবেন অবশ্যই সবসময়। আমরা এই মুহূর্তে দ্বিতীয় ঘটনাতে চলে যাচ্ছি, দ্বিতীয় স্টোরিতে চলে যাচ্ছি। একটি জীবনের গল্প। আমি ইউটিভি দেখে, আচ্ছা, ওকে, জি, ধন্যবাদ। আমাদের দ্বিতীয় নম্বর ঘটনাটি হচ্ছে বাঁশির সুরে পরিবর্তন, এক পথশিশুর সাফল্য। তো গল্পটি এভাবে শুরু হচ্ছে। রবিন একটি পথশিশু ছিল। সে কখনোই নিজের পরিবারের ভালোবাসা পায়নি। তার জীবনের একমাত্র সঙ্গী ছিল একটি পুরনো বাঁশি। রবিন রাস্তার ধারে দাঁড়িয়ে বাঁশি বাজাতো, আর তার সুর পথচারীদের মুগ্ধ করত। একদিন একটি বড় কনসার্ট থেকে ফেরার পথে এক বিখ্যাত সঙ্গীত পরিচালক রবিনের সুর শুনে থমকে দাঁড়ান। তিনি রবিনের প্রতিভা দেখে অবাক হন। রবিন জানায় সে বাঁশি বাজানো শিখেছে তার একাকিত্ব এবং দুঃখ ভুলতে। সঙ্গীত পরিচালক রবিনকে নিজের তত্ত্বাবধানে নিয়ে আসেন এবং তাকে সঙ্গীতের প্রশিক্ষণ দেন। রবিন পরে বিভিন্ন কনসার্টে অংশগ্রহণ করে এবং জনপ্রিয় হয়ে ওঠে। আজ সে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য একটি সঙ্গীত বিশ্ববিদ্যালয় চালায়। তার গল্প আমাদের শেখায় যে প্রতিভা যদি সঠিকভাবে লালিত হয় তবে তা জীবন বদলে দিতে পারে। এ ছিল আমাদের বাঁশির সুরে এক পথশিশুর সাফল্যের গল্প। আশা করছি কেমন হয়েছে একটু জানাবেন। আশা করছি ভালো লেগেছে, এবং আপনার মূল্যবান মতামত দিতে ভুলবেন না অবশ্যই। আমরা পরবর্তীতে আরো একটি ঘটনাতে যাব। আমাদের কিছু কমেন্ট এসেছে এখানে, এই কমেন্টগুলো আমরা একটু পড়ছি। কমেন্টগুলো কোথায় একটু বের করতে সময় লাগবে।
এই কমেন্টগুলো একটু অসুবিধা হয় যদিও। আলোর দিশারি লিখেছেন, এই গল্পটা প্রমাণ করে বাঁশির সুর শুধু মন ভোলায় না, জীবনও বদলায়। পথশিশুর এই সাফল্য সত্যি চোখে জল এনে দিল, অসাধারণ। জীবনের মেলোডি লিখেছেন, এক পথশিশুর বাঁশি বাজিয়ে সাফল্যের চূড়ায় ওঠা এ যেন বাস্তবের কোনো রূপকথা। এমন গল্প আরও শুনতে চাই। আখিমনি ওয়েলকাম। অদম্য শিশু লিখেছেন, বাঁশির সুরে জীবন বদলে ফেলা সেই শিশুর কাছে অনেক কিছু শেখার আছে। এই গল্পটা অনেক অনুপ্রেরণায় ভরপুর। আপনাকে অসংখ্য ধন্যবাদ অদম্য শিশু। স্বপ্নের বাঁশি লিখেছেন, এই গল্প শোনার পর মনে হচ্ছে প্রতিভা সত্যি কোনো এক অবস্থার মুখাপেক্ষী নয়, সাফল্য সবার জন্য এক বিরাট উদাহরণ। আপনাকে ধন্যবাদ সাহস স্বপ্নের বাঁশি। সাহসী প্রতীক লিখেছেন, আপনার গল্প যেন বাঁশির মতো সুরেলা এক পথশিশুর সংগ্রাম আর সাফল্যের কাহিনী আমাদের নতুন করে বাঁচার শক্তি দিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ সাহসী পথিক। ভালোবাসার বাঁশি লিখেছেন, এই পথশিশু দেখিয়ে দিল বাঁশি শুধু গান নয়, জীবনের স্বপ্নেরও সুর বেঁধে দিতে পারে। কি অসাধারণ অনুপ্রেরণা! আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করার জন্য। ভালোবাসার বাঁশি। পথের আলো লিখেছেন, এক পথশিশু নিজের সুরে সাফল্যের সিঁড়ি বানিয়ে নিল। এই গল্প সত্যি মন ছুঁয়ে গেল। অসংখ্য ধন্যবাদ এমন গল্প শেয়ার করার জন্য। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। পথের আলো। জীবনের রাগিনী লিখেছেন, বাঁশির সুর দিয়ে জীবনকে রাঙিয়ে তোলা সেই সেই শিশুর গল্প শুনে চোখে জল চলে এলো। সে আমাদের সবার জন্য অনুপ্রেরণা। জি, এটি একটি হৃদয় বিদারক এবং সত্যি একটা ইন্সপায়ার্ড একটা গল্প। সুরেলা স্বপ্ন এই গল্প প্রমাণ করে যে বাঁশির সুরে শুধু এমনই নয়, ভাগ্যও বদলানো যায়। পথশিশুর সাফল্য সত্যি অনন্য। জি, জি, অবশ্যই। ভাই, আমি একটা মেয়েকে খুব ভালোবাসি কিন্তু সে আমাকে বুঝতে চায় না। সেক্ষেত্রে আমি কি করতে পারি? আপনার কাছে এর কোনো সলিউশন আছে? অন্তর ভাই, আমরা অবশ্যই চেষ্টা করব আপনার সলিউশন দেওয়ার জন্য। এটি একটি ভিন্নধর্মী বা এই ব্রডকাস্ট রিলেটেড বা এই লাইভ রিলেটেড টপিকের বাইরে চলে যাচ্ছে হয়তো। আমরা অবশ্যই আপনার কাছে ফিরে আসব। ততক্ষণ আমাদের সাথে থাকবেন এবং আপনার এই সলিউশনটা নিয়ে আমরা ফেরত আসার চেষ্টা করব। এখানে আখিমনি ভাবছিলেন একটা কমেন্ট করেছেন। ইমান চোখ বাঁকা করে আছেন। আচ্ছা, যাই হোক। জি, আপনারা সবাই আছেন আশা করছি। রাফি ওয়েলকাম, আখিমনি ওয়েলকাম। যারা আছেন সবাইকে ওয়েলকাম। তো আমরা মোটামুটি একটি গল্প শুনেলাম। আখিমনি চাইলে আমাদের ব্রডকাস্টে যুক্ত হতে পারেন। এই ব্রডকাস্টটি এখন ইউটিউবেও ব্রডকাস্ট হচ্ছে, লাইভে আছে। তো চাইলে আমাদের গেস্ট হতে পারেন। আপনার মতামত শেয়ার করতে পারেন। চাইলে ভাইয়া ও একজনকে অনেক 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 ভালোবাসি কিন্তু উনি জানে না ওনাকে কি করে বলবো। হ্যাঁ, আমরা সেটাও এই টপিকে যদি আজকে এই টপিকে কথা বলতে চান অবশ্যই আমরা এই টপিক নিয়ে কথা বলবো। যেহেতু অন্তর ভাই আমাদের ইউটিউব থেকে এই বিষয়টা নিয়েই জানতে চাচ্ছিলেন, চাইলে আপনিও যেহেতু এই বিষয়ে জানতে চাচ্ছেন অবশ্যই এই বিষয় নিয়ে কথা বলা যায়। তো তার আগে আমরা আরো একটি গল্প শুনে আসব। চাইলে আপনি গেস্ট হয়ে যেতে পারেন আমাদের আজকে। তো আমরা আজকে অবশ্যই ভাই। জি, অবশ্যই। আর আপনার ওখানে নয়েজ একটু কেয়ারফুল যদি থাকেন, কারণ যেহেতু ইউটিউব স্ট্রিম হচ্ছে পডকাস্টটি, তো যদি আপনার ওখানে নয়েজ থাকে তাহলে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আপনি যদি একেবারে ফাঁকা জায়গায় বসে থাকেন বা আওয়াজ যদি ক্লিয়ার থাকে, এটা আমাদের জন্য আর অনেক ভালো হয়। তো আমি আপনাকে জেনে নিয়েছি। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জান্নাতুল মাগফিরাতুল জান্নাত। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি কি কথা বলতে পারবেন? আপনার ওখানে কি অনেক নয়েজ? আমার কথা কি শুনতে পাচ্ছেন? কথা বলতে পারছি না ভাই। ওকে, ঠিক আছে। তাহলে আমরা কমেন্টে এবং আমি ওকে বলেন। অন্তর ভাই ইউটিউবে কমেন্ট করেছেন, ওকে বলেন। আমরা কোন বিষয়টা নিয়ে বলবো? যে বিষয়টা আপনি প্রশ্ন করেছিলেন যে, ভাই আমি একটা মেয়েকে খুব ভালোবাসি কিন্তু সে আমাকে বুঝতে চায় না। সেক্ষেত্রে আমি কি করতে পারি? আপনার কাছে এর কোনো সলিউশন? এখানে আখিমনিও সেম কোয়েশ্চেন করেছেন। উনি কাউকে ভালোবাসেন কিন্তু উনি বলতে পারছেন না। উনি বোঝাতে পারছেন না। এখন উনি কিভাবে বোঝাতে পারেন? সেই বিষয়ে উনি একটা কোয়েশ্চেন করেছিলেন। তো এই বিষয়গুলো আসলে আচ্ছা, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কি একটু বেশি লাউড হচ্ছে? নাকি ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও ঠিক আছে? একটু জানাবেন কিন্তু। অন্তর ভাই যেহেতু আছেন ইউটিউবে। তো কিছু কিছু ওয়ে আছে ভালোবাসার মানুষটিকে বোঝানোর জন্য যে হ্যাঁ, আমি তাকে ভালোবাসি। বেশ কিছু ওয়ে আছে। সেগুলোর মধ্যে আসলে অনেকগুলো ওয়ে তো আছে। এখন এটা হচ্ছে সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। আপনি যদি তার সাথে রেগুলার দেখা করতে পারেন, যদি তার সাথে রেগুলার দেখা হয়, সেক্ষেত্রে আপনি তাকে একটু করে হিন্টস দিতে পারেন
যে আপনি তাকে পছন্দ করেন। এটা কিভাবে করতে পারেন? তাকে বলতে পারেন যে, "আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে।" অথবা এগুলো তো সচরাচর আমরা বলেই থাকি নরমাল ওয়ে। আরো কিছু, কিছু ওয়ে আছে যেগুলো আমরা বলে তাদেরকে বোঝাতে পারি। অবশ্য একটি গল্প আমি যদি শেয়ার করি আপনাদের সাথে, আপনারা ভালো করে বুঝতে পারবেন। আমি গত ব্রডকাস্টে একটি গল্প শেয়ার করেছিলাম এই রিলেটেড। না, ঠিক আছে। আ ওকে, ব্যাকগ্রাউন্ড মিউজিক ঠিক আছে। কমেন্টটা মেবি আমি অনেক লেটে পাচ্ছি। আমাদের মাঝে আবার রাফি ফিরে এসেছেন। আপনাকে ওয়েলকাম ব্যাক। একটি হুদা ইউজার আইডি এসছেন। আপনাকেও ওয়েলকাম। তো আমি একটি পাখির গল্প আপনাদেরকে বলছি। আ এখান থেকে আপনারা হয়তো কিছুটা ধারণা পেতে পারেন। যেহেতু আমি গল্পে, গল্পে সবকিছু শেয়ার করি, হয়তো গল্পটা আপনাদের ভালো লাগবে এবং এটা থেকে আপনারা বুঝতে পারবেন যে আসলেই এভাবেও সম্ভব। নাইয়া ইউ ওয়েলকাম। আমরা আছি YouTube লাইভে, প্লাস এখানে আছি। চাইলে আমাদের গেস্ট হতে পারেন অথবা আপনাদের অবশ্যই আপনাদের মন্তব্য আমাদের অনেক, অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আশা করছি আপনারা মন্তব্য করবেন, কমেন্ট করবেন। আমাদের YouTube থেকে দেখে থাকলে অবশ্যই স্ট্রিমটি লাইক করবেন। অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের মন্তব্য করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে। আমরা গল্পতে চলে যাচ্ছি। আপনাদের যে কোয়েশ্চেন ছিল আশা করছি এই গল্পের মধ্যে আপনারা পেয়ে যাবেন। একদিন এক ছোট্ট পাখি তার আকাশকে ভালোবেসে ফেলল। কিন্তু আকাশ ছিল অনেক বিশাল, অনেক দূরের। পাখি জানতো আকাশকে তার ভালোবাসার কথা বলার কোনো উপায় নেই। আকাশ কি বুঝবে? আকাশ কি শুনবে? এই প্রশ্নে পাখি প্রতিদিন দ্বিধায় থাকতো। পাখি ঠিক করলো সে তার ভালোবাসা প্রকাশ করবে ছোট্ট, ছোট্ট কাজের মাধ্যমে। প্রতিদিন সকালে সে আকাশকে গান শুনিয়ে ঘুম থেকে তুলত। বিকেলে সে আকাশের নিচে উড়ে তার যত্ন নিত। যেন আকাশের প্রতিটা মেঘের টুকরো সুন্দর দেখায়। আর রাতে যখন আকাশ তার তারাগুলো জ্বালাতো, পাখি তার গানের মাধ্যমে তাকে ধন্যবাদ জানাতো। কিন্তু একদিন আকাশ নিজেই পাখিকে ডেকে বলল, "তুমি জানো, তোমার গান, তোমার যত্ন, তোমার উপস্থিতি আমাকে বিশেষ অনুভূতি দেয়। আমি বুঝি তুমি আমাকে ভালোবাসো, আর আমি তা সারা জীবন ধরে অনুভব করতে চাই।" পাখি হতবাক। সে তো কখনো সরাসরি কিছু বলেনি, তবুও আকাশ সব বুঝে ফেলেছিল। কারণ ভালোবাসা কোনো শব্দ নয়, কাজ বা অনুভবকেই প্রকাশ পায়। আশা করছি আম স্বপ্নের গল্প বলতে এটা তো স্বপ্নের গল্প। ওকে। আ আমার অ্যান্সার তো পাই নাই ভাইয়া। আ আমি তাকে অনেক বোঝার চেষ্টা করেছি কিন্তু সে বুঝতে চায় না আর ইগো বেশি। ওকে। অন্তর ভাই যাকে চলে গেলাম, চলে গেলাম কেন? আমি জানি না উনি কেন চলে গেলেন। যাই হোক মনে হয় উনি গল্পটা পুরো শোনেননি। গল্পটা পুরোটা শুনলে হয়তো বুঝতে পারতেন। যাই হোক এটা স্বপ্নের গল্প হোক বা যে বোঝার আসলে সে বুঝে নিবে এটাই স্বাভাবিক। এই গল্পের মধ্যে অনেক বড় একটা মেসেজ আছে এবং অনেক কিছু আছে যেগুলো আমরা চাইলে আমাদের প্রিয়জনদের সাথে করতে পারি। কন্টিনিউ। হ্যাঁ, আমরা অলরেডি গল্পটা শেষ করে ফেলেছি। গল্প এই পর্যন্তই ছিল। আ শেষে আমি একটা মেসেজ দিতে চাই। আপনার ভালোবাসার মানুষকে বোঝানোর জন্য এই গল্পটি শেয়ার করুন বা গল্পের মতো কোনো সুন্দর ইঙ্গিত দিন। তাকে বিশেষ অনুভব করান। একটা ছোট উপহার, সুন্দর একবারে একবারের ফোন আলাপ বা এমন কিছু কাজ যা দিনটাকে একটু ভালো করে তুলবে। ভালোবাসা সবসময় কথায় নয়, অনুভবের মাধ্যমেও বেশি প্রকাশ পায় কিন্তু। তো অবশ্যই আপনি তাকে স্পেশাল যদি করাতে চান, আপনার ভালোবাসার মানুষটাকে আপনি বোঝাতে হবে যে সে আপনার জীবনে কতটা স্পেশাল। তাহলেই দেখবেন সে নিজে থেকেই আপনাকে অ্যাপ্রোচ করছে। আপনার ভালোবাসার কথা সেই আপনাকে উল্টে বলবে যে হ্যাঁ, আপনার ভালোবাসা এমন একটা জিনিস আপনি যতই আ দেখান না কেন, যদি সত্যিকার অর্থের ভালোবাসা না হয়, কেউ কখনো বুঝবে না। সুন্দর ছিল। এনাইনু লিখেছেন সুন্দর ছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর সেটাই জি। আ আরো কিছু কমেন্ট আমাদের এইমাত্র এসেছে। স্বপ্নে ডানা লিখেছেন, "পাখি আর আকাশের এই গল্পটা যেন আমাদের জীবনের গল্প। নিজের স্বপ্ন পূরণে ডানা মেলতে শেখায়। দারুণ অনুপ্রেরণা।" ধন্যবাদ স্বপ্নে ডানা। উড়াল দিশারি লিখেছেন, "গল্পটা এত সুন্দর যে মনে হলো আমি নিজেই সেই পাখি যাকে নিজের আকাশ খুঁজে নিতে হবে। অসাধারণ।" আ মনের আকাশ লিখেছেন, "এক পাখি ও তার আকাশের গল্প শোনার পর মনে হলো আমাদের সবার জন্য একটা আকাশ আছে। শুধু সাহস করে উড়তে হবে।" দ্যাটস রাইট। মনের আকাশ, আপনার কথাটা একেবারেই সত্যি। আমি আপনার সাথে সহমত। ডানার স্বপ্ন লিখেছেন, গল্পটা মনে করিয়ে দিল যে বাধা যতই আসুক, পাখির মতো উড়তে জানলে আকাশও ছোঁয়া যায়। খুব ভালো লেগেছে। ডানার স্বপ্ন, আপনার কমেন্টটাও আমাদের খুব ভালো লেগেছে। আ আকাশের পথিক, পাখি আর আকাশের কাহিনী যেন জীবনের রূপক। এটা শিখিয়ে দিল স্বপ্ন পূরণে উঁচুতে উড়তে জানতে হয়। অসাধারণ গল্প। আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ।
মুক্ত মন লিখেছেন, আপনার এই গল্প আমাদের শেখায় যে আকাশ কখনো কারো জন্য সীমাবদ্ধ নয়, শুধু নিজের ডানা মেলে ধরার সাহস চাই। ভাই, আপনি ওয়েলকাম কাকে বলেন? এখানে তো কোনো লোক নাই। জি, আমি এই মুহূর্তে বেশ কয়েকটা জায়গায় স্ট্রিম করছি। তো ইউটিউবে আছি, আরো বেশ কয়েকটা প্ল্যাটফর্মে আছি। তো সব জায়গা থেকেই সবগুলো কমেন্ট আমি পড়ছি এক এক করে। আমাদের সাথে কিছুক্ষণ আগে আখিমনি ছিলেন গেস্ট হিসেবে, কিন্তু উনি কথা বলতে পারেননি। আশা করছি আমরা আর অন্য কোনো গেস্ট পাবো অবশ্যই, এবং আপনারা তাদের ভয়েসও শুনতে পাবেন আশা করছি। তো এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন ইনায়া ইনু। আপনি চাইলে জয়েন করতে পারেন আমাদের সাথে, গেস্ট হয়ে যেতেই পারেন। মুক্ত মন, হ্যাঁ, মুক্ত মনের কমেন্টটা পড়া শেষ। উড়ন্ত পাখি লিখেছেন, গল্পটা এত সুন্দর যে মনে হলো আমি নিজেই আকাশের সেই পাখি। এক কথায় অনুপ্রেরণার জাদু লুকিয়ে আছে এতে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আকাশের চিল, আপনার গল্প মনে করিয়ে দিল যে আকাশটা বিশাল, কিন্তু সেখানে জায়গা পেতে হলে ডানা শক্ত করে উঠতে হবে। দারুণ শেয়ার। জি জি, ধন্যবাদ শেয়ার করার জন্য। জীবনের আকাশ লিখেছেন, পাখি আর তার আকাশের গল্প আমাদের শেখায় নিজেদের আকাশ খুঁজে নিতে কখনো হাল ছেড়ো না। সত্যি মুগ্ধ মুগ্ধ হলাম। আমরাও মুগ্ধ হলাম আপনার অসাধারণ এই কমেন্টটা। মুক্তিপথ লিখেছেন, গল্পটা মনে করিয়ে দিল যে বাধা যতই আসুক, পাখি যেমন ডানায় ভর করে আকাশ পায়, আমরাও তেমন সাফল্য পেতে পারি। জি জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ মুক্তির পথ। কমেন্টগুলো সুন্দর ছিল। জি, চাইলে আপনারাও এরকম সুন্দর সুন্দর কমেন্ট করতে পারেন, আমরা অনেক ইন্সপায়ার্ড হব। তো আমাদের বেশ কিছু প্ল্যাটফর্ম থেকেই আমরা কমেন্টগুলো একসাথে জোগাড় করে পড়ছি। তো যাই হোক, চাইলে আপনি যুক্ত হয়ে যেতে পারেন ইনায়ানু আমাদের সাথে গেস্ট হিসেবে। চাইলে আমাদের যারা অডিয়েন্স আছে তাদের প্রশ্নের উত্তর দিতে পারেন। যেমন অন্তর ভাই যে প্রশ্নটা করেছিলেন, আশা করছি অন্তর ভাই আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন এই গল্পটার মাধ্যমে, এবং আশা করছি আপনার মূল্যবান পরবর্তী কোয়েশ্চেনের অ্যান্সারও দেওয়ার চেষ্টা করব। যদি আপনার কাছে কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই করতে পারেন। আমরা সর্বদা সবসময় রেডি আছি আপনাদের কোয়েশ্চেন অ্যান্সার পর্বে যুক্ত হওয়ার জন্য। তো এই মুহূর্তে আমি ছোট্ট একটা বিরতি নিয়ে নিব। মোটামুটি 3 থেকে 4 মিনিটের একটা বিরতি থাকবে। আশা করছি ততক্ষণ সময় আমাদের সাথেই থাকবেন। আর স্টে টিউনড উইথ জাহান ইজ লাইভ। ফিরে আসছি এক্ষুনি। ফিরে এলাম ছোট্ট একটি বিরতির পর। আশা করছি যারা ছিলেন সাথেই আছেন, এবং অবশ্যই আমাদের সাথে যুক্ত হচ্ছেন এখন ইনায়া ইনু। আমরা তাদের পরিচয় জানবো, এবং উনি কি করেন সেটা জানবো। আশা করছি আমাদের ব্রডকাস্টটি আরো উন্নত হবে পরবর্তীতে। তো ইনায়া ইনু, আপনি আছেন? হ্যাঁ, বলুন, আমি আছি। মাশাআল্লাহ। জি, তো বলছিলাম আপনার পরিচয়টা আমাদের সাথে একটু শেয়ার করতেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি ইনায়া বলছি। আর আমি ম্যারিড, একটা বাচ্চা আছে। আর এই তো আমার যেহেতু মাশাআল্লাহ। ম্যারিড আছে, এর বেশি তো আর আসলে পরিচয় কিছু নাই। একটা মানুষের তো সর্বোচ্চ পরিচয় থাকে। জি, জি, অবশ্যই। তো আপনি কি করেন? আপনি কি হাউসওয়াইফ নাকি আপনি কোনো চাকরি করছেন? না, আমি হাউস ওয়াইফ। নয়তো আমি আগেই শেয়ার করতাম, একটা জবে আছি। তো আমি এখন গ্রাজুয়েশন সম্পূর্ণ করে বাসাতেই আছি। বাচ্চা মাশাআল্লাহ। মানে ফ্যামিলি এবং বাচ্চা নিয়ে ব্যস্ত আছেন। হ্যাঁ, সেটাই। তো বাচ্চার পিছনে সংসারটা করার ট্রাই প্রপারলি। মাশাআল্লাহ। এখন জবে যাচ্ছি না, কারণ আমার বাচ্চা ছোট তো, ওকে জি। স্কুল নিয়ে যেতে হয়। হুম, হুম। তো আমরা কি আপনার লাইফ সম্পর্কে কিছু জানতে পারি? আমার লাইফ সম্পর্কে আমার লাইফ তো ওপেন, তো সবসময় আমার ওপেন লাইফ লাইফটা শেয়ারই করি সবার সাথে। চাইলে প্রশ্ন জি, মানে আপনার লাইফ সম্পর্কে আমরা জানতে চাচ্ছি যে আপনার বেড়ে ওঠা, আপনার এডুকেশন, তারপরে আপনার বিয়ে পর্যন্ত। ও আচ্ছা, তাই? জি, এখন এটা তো অনেক দিনের গল্প হয়ে অল্প সময় তো শেয়ার করার জন্য আমি সংক্ষিপ্তভাবে বলতে পারি জি, জি। যে আমি এডুকেশন তো আসলে অনেকটা টাইম ধরেই হয়েছে। তো আমি পর্যন্ত আরকি আনমেরিড ছিলাম। পরে বিয়ে হওয়ার পরে আমি আবার এটা কমপ্লিট, তার মাঝে আবার বাবুও হয়। আমার 14 সালে বিয়ে হয়। তো এখন 25 সাল চলছে। এই তো এতগুলো বছর আমরা সংসার করতেছি এবং খুব ভালো, আমাদের কোনো প্রবলেম আমাদের এই ছোট্ট লাইফে। আমার বাবুটা আলহামদুলিল্লাহ ভালো আছে। মাশাআল্লাহ। তো আমরা ইনাইনুর একেবারেই সংক্ষিপ্ত আ আওয়াজ শুনলাম। সংক্ষিপ্ত জীবনী শুনলাম। হ্যাঁ, আমি এটাই আগে বলতে চাচ্ছিলাম অন্তর ভাই যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আসলে আ বেশি কিনা। তো অনেকটা কমিয়ে দিয়েছি। এখন বাকিটা এর আগে জিজ্ঞেস করেছিলাম আমি যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ঠিক আছে কিনা? আপনি তখন বলেছিলেন যে, "না ভাই, ঠিক আছে।" তো এজন্য ওভাবে রেখে দিয়েছিলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন আপনার মূল্যবান মতামতটি শেয়ার করার জন্য। যাই হোক, তো যেটা বলছিলাম, আ এখন আপনার বেবির বয়স কতটুকু? প্লাস 7। 7 ইয়ার্স। তো তার বেড়ে ওঠার কোনো গল্প যদি থাকে, অবশ্যই একটা করে গল্প আছে সবার।
বেবির? কারণ হ্যাঁ, সব মায়েরই আসলে বাচ্চাকে নিয়ে ঘিরে একটা গল্প। জি, গল্প বলতে আমার বাবুটা এমনিতেই অনেক শান্তশিষ্ট, ভালো একটা বাচ্চা। সবার বাচ্চা আছে ভালো। তারপরেও আমার বাচ্চাটা একটু বেশি শান্তশিষ্ট এবং আ বা অনেকটাই কিউট। মাশাআল্লাহ আল্লাহর রহমতে আমি আমার কি বলবো আর এটা কিছু বলার নাই। তবে ও অনেক অসুস্থ থাকতো। ওকে নিয়ে অনেক স্ট্রাগল করতে হইছে। বারবার জি, হসপিটাল যেতে হইছে। তো এখন ইনশাআল্লাহ আরো ভবিষ্যতে ভালো থাকবে আশা করি। আর আলহামদুলিল্লাহ এখন ভালো আছে। মাশাআল্লাহ। আর আমাদের ভাইয়া কি করেন? ও একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে ছিল। বাট এখন সার্জারির জন্য ওকে হচ্ছে অফ আছে। সার্জারি মানে কি হয়েছিল? কোনো প্রবলেম হয়েছিল কি? আপনার লাইফটা তো হচ্ছে থাকবে, কন্টিনিউ থাকবে। ওর আসলে ফিস্টুলা প্রবলেম। ওকে, না আমরা আসলে পরিচয় তো দিচ্ছি না যে আসলে আপনার তখন ঠিক হুম। ছিল, উনার না কথা আমার ঠিক পরিচয় আসেনি। আমি ওকে। এখানে হচ্ছে আমি আসলে আমার কোনো ফেক নাই তো। সমস্যা নেই বলেন। হ্যাঁ, আমি সেটাই বলছি যে আসলে আর এখানে তো সত্য পরিচয়টা সব জায়গায় সব দেওয়া যায়। কারণ আপনার যদি জীবনে যত বেশি ফেক থাকবে তত বেশি প্রবলেম। এক্সাক্টলি। এজন্যই সবসময় আমি চাই মিলন বিশ্বাস লিখেছেন কেমন আছেন? আ আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। একদম ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম এর মতো। ইনায়া আপু কেমন আছেন আপনি বলবেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। জি, আপুও ভালো আছেন। ভাই আপনার গল্পগুলো অনেক সুন্দর। মিলন বিশ্বাস ভাই থ্যাংক ইউ সো মাচ এত অ্যাপ্রিসিয়েশন এর জন্য। আশা করছি আমাদের ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই এখন সাবস্ক্রাইব করে রাখবেন। আপনার ফ্রেন্ডদের সাথে যদি আমাদের গল্পগুলো ভালো লাগে অবশ্যই আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আপনার মূল্যবান মতামত এখানে শেয়ার করবেন যেমন এখন করছেন। আমরা আপনাদের প্রচুর মতামত আশা করি। কারণ মতামত দিয়েই কিন্তু অনেক কিছু আ আমরা পাই একে অপরের কাছ থেকে। যেমন আপনি যদি কিছু শেয়ার করেন, আমি কিছু শেয়ার করলাম। তো এই মুহূর্তে আমরা কি একটা গল্পে চলে যাব? হ্যালো, ইনায়া আপনি কি আছেন? ওকে ভাইয়া, মিলন বিশ্বাস লিখেছেন ওকে। ওকে তাহলে আমরা একজন দৌড় বিজয় বিজয়ের গল্প শুনে হ্যালো? আসি। জি, ইনায়া আপনি আছেন? আমি বাসা থেকে এমনিতেই কন্টিনিউ জি, হ্যাঁ, আপনার randomly কথা ক্লিয়ার ওরকম আসছে না। আমার কথা ক্লিয়ার আসতেছে না তাই? এখন জি, আসতেছে? এখন আসছে। জি, এখন হচ্ছে আমি তো আসলে লাইভের জন্য প্রিপেয়ার ছিলাম না। আমি হচ্ছে জি। এমনিতেই ঘুরতেছিলাম randomly। তো হু, আপনি হু। এখানে তো কথা বলতেছি। বাসায় অন্যান্য রুমে সবাই আসছে বিরক্তিতে। শব্দ হচ্ছে আরকি এটাই আরকি। আচ্ছা, আচ্ছা। আমাদের স্ট্রিমটি সবসময় স্টার্ট হয় প্রতিদিন রাত ১০ টায়। চাইলে আমাদের সাথে প্রতিদিন যুক্ত হতে পারেন। না আমি তো আপনার এমনিতে লাইভে যখন থাকেন তখন আসি উপরে দেখি তো সবসময়। তো এখন যেটা হচ্ছে এখনকারটা একটু স্পেশাল। কারণ আপনি জি। হচ্ছে আরো বিভিন্ন লাইভে যেহেতু আছেন। হ্যাঁ, হ্যাঁ। এটাই বলছি এজন্য যে আপনি চাইলে প্রতিদিন যুক্ত হতে পারেন আমাদের সাথে। রাত ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত আমাদের ২ ঘন্টা লাইভ চলে। আ সবগুলো প্ল্যাটফর্মে। তো চাইলে কিন্তু যুক্ত হয়েই যেতে পারেন। আচ্ছা ঠিক আছে। যদি হচ্ছে আমি আসি কখনো। ওইভাবেই আসতে হবে। যেহেতু আপনি সবগুলা ইয়েতে একসাথে থাকেন তো আমারও হচ্ছে একটা সবকিছুর তো সৌন্দর্য থাকবে। জি, রাইট। ওইভাবেই অবশ্যই। তো আমরা রাতে খাবার রাতের খাবার এখনো খাইনি। স্ট্রিম শেষ করে তারপরে খাওয়া-দাওয়া করব। এরপর আবার ভিডিও ব্রডে আসতে হবে। যাই হোক তো আমরা শেষ চেষ্টার একটা গল্প শুনে আসি এই মুহূর্তে। আশা করছি গল্পটি ভালো লাগবে। আমি চলে যাচ্ছি সরাসরি গল্পে। আচ্ছা মিউট আছে, হ্যাঁ? জি। আগে তো ৮টা থেকে ১০টা ছিল। এখন ১০টা থেকে ১২টা হয়ে গেছে। কারণ ৮টা থেকে ১০টা পর্যন্ত আপনাদেরকে পাই না। আজকে মোটামুটি কমেন্টগুলো দেখতে পাচ্ছি YouTube এ। বাট আ গত কয়েক গত কয়েকদিন ধরে ৮টা থেকে ১০টা পর্যন্ত যখন ব্রড করেছিলাম, তখন আপনাদের অনেককে পাওয়া যায়নি। তো চিন্তা করেছি ১০টা থেকে ১২টা পর্যন্ত তখন অফিস আওয়ার শেষ হয় এবং সবাই আপনারা ফ্রি থাকেন। তখন হয়তো ব্রড অন করলে আপনারা আসবেন। এইজন্য মূলত আমাদের টাইমটা চেঞ্জ করা। এখন ১০টা থেকে ১২টা পর্যন্ত করা হয়েছে আপনাদের সুবিধার্থে। তো আমরা শেষ চেষ্টার একটি গল্প শুনে আসি। আমি সরাসরি চলে যাচ্ছি গল্পে। সাবিনা ছিলেন একজন অ্যাথলেট যার জীবনের সব স্বপ্ন দৌড় প্রতিযোগিতাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। একদিন একটি জাতীয় পর্যায়ের দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সময় তিনি মাঝপথে হোঁচট খেয়ে পড়ে যান। চারপাশের সবাই হতাশ হয়ে হতাশ হয়ে পড়ে এবং ভেবে নেয় যে তার প্রতিযোগিতা এখানেই শেষ। কিন্তু সাবিনা ছিলেন অন্যদের চেয়ে আলাদা। তিনি উঠে দাঁড়ালেন। শরীর ক্লান্ত ছিল, তবুও মনোবল হারাননি। তিনি আবার দৌড় শুরু করলেন। তার দৌড় শেষ হওয়ার সময় স্টেডিয়াম করতালিতে ফেটে পড়ে। যদিও তিনি প্রথম হতে পারেননি, কিন্তু তার লড়াই এবং অধ্যবসায় সকলের মনে গভীর দাগ কেটে যায়। সাবিনার এই গল্প আমাদের শেখায় যে জীবনের কোনো কিছুতেই অসম্ভব নয়, যদি আমরা লড়াই চালিয়ে যাই। তো এটা ছিল একজন দৌড়বিদের শেষ চেষ্টার গল্প। আশা করছি গল্পটি ভালো লেগেছে। আপনাদের মন্তব্য আশা করছি। আমরা চলে যাচ্ছি কি স্ট্রিমগুলোর কমেন্টে। মনোবলটাই জীবনের লক্ষ্য। এনআইএনও লিখেছেন জি অবশ্যই। আ
এত সুন্দর একটা মতামত দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে জয়ের বাঁধক লিখেছেন, এই গল্পটা সত্যি অসাধারণ। একজন দৌড়বিদের শেষ চেষ্টার বিজয় পাওয়ার কাহিনী আমাদের শেখায় কখনোই হাল ছেড়ে দেওয়া উচিত নয়। সাফল্যের প্রতীক লিখেছেন, দৌড়বিদের কঠোর পরিশ্রম ও শেষ চেষ্টার গল্প আমাদের শেখায় যে সফলতা পেতে হলে লড়াই কখনো থামানো যাবে না। সত্যি অনুপ্রেরণাদায়ক। যে সীমাহীন উৎসাহ লিখেছেন, গল্পটা আমাকে মনে করিয়ে দিল যে জীবনের প্রতিটি দৌড়ের শেষ মুহূর্ত পর্যন্ত হাল না ছেড়ে দিলেই আসল বিজয় আসে। দারুণ। এর আগে একটা মেয়ের ভয়েস শুনেছিলাম, ভয়েসটা অনেক সুন্দর ছিল। মেয়ের ভয়েস। ওকে, অদম্য উনি আছেন আমাদের সাথে এখনো, ইনাই আইনু আমাদের গেস্ট হিসেবে এখনো যুক্ত আছেন। চাইলে আমরা পরবর্তীতে ওনার সাথে আবার যুক্ত হব কমেন্টগুলো পড়েই। অদম্য আত্মবিশ্বাস লিখেছেন, একজন দৌড়বিদের শেষ চেষ্টার বিজয়ের গল্প সত্যি প্রমাণ করে যে আত্মবিশ্বাস আর কঠোর পরিশ্রমে সবকিছু সম্ভব। স্বপ্নের চূড়ান্ত পদক্ষেপ লিখেছেন, এত সুন্দর গল্প একজন দৌড়বিদের মতো আমাদেরও জীবনের কঠিন মুহূর্ত শেষ চেষ্টা করা উচিত। এর মধ্যে রয়েছে জীবনের আসল শিক্ষা। বিজয়ের গল্প লিখেছেন, দৌড়বিদের গল্প আমাদের শেখায় জীবনের প্রতিটি পদক্ষেপে পরিশ্রম ও দৃঢ়তা কতটা গুরুত্বপূর্ণ। হাল না ছাড়লে বিজয় নিশ্চিত। সংগ্রামী প্রতীক লিখেছেন, শেষ চেষ্টার দৌড়বিদের বিজয় আমাদের জীবনের প্রযোজ্য। যখন মনে হয় আর সম্ভব না, তখনই আসল বিজয় আসে। অসাধারণ। দৃঢ় মনোভাব লিখেছেন, দৌড়বিদের গল্প আমাদের জীবনে নতুন আশা ও শক্তি নিয়ে আসে। বিজয় পেতে হলে কখনো থামলে চলবে না। নীরজ যাত্রী লিখেছেন, এই গল্পটা আমাদের শেখায় যে বিজয় পেতে হলে কখনো থেমে না থেকে সবকিছু শেষ করার আগ পর্যন্ত চেষ্টা করতে হবে। অসাধারণ। অসম্ভব সুন্দর ছিল, অনেক সুন্দর হয়েছে। অন্তর লিখেছেন অসম্ভব সুন্দর ছিল। মিলন বিশ্বাস লিখেছেন অনেক সুন্দর হয়েছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই মতামতগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। আমরা পরবর্তীতে আমাদের 4 নাম্বার ঘটনাতে চলে যাব, 4 নাম্বার গল্পে। তার আগে ইনা ইনুর কাছ থেকে আমরা ডিরেক্ট শুনে নিব। একবার না পারিলে দেখো শতবার, ইনা ইনু লিখেছেন। জি, জি। তো আপনি যদি কথা বলার পরিস্থিতিতে থাকেন তাহলে অবশ্যই আনমিউট করে আপনি প্লিজ আপনার মতামতটা সরাসরি আমাদেরকে একটু শোনাবেন প্লিজ। থেমো না লক্ষ্যে পৌঁছানোর আগ পর্যন্ত। সঠিক। এই মন্তব্যগুলো আপনি আপনার আম সুন্দর কণ্ঠে আমাদেরকে যদি একটু বলতেন। আসলে দুঃখিত। আমার বাসায় টিভি চলতেছে তো এইজন্য আমার নিজের কাছেই ভাল লাগতেছে না। যে আসলে কিভাবে কথা বলবো যদি নয়েজ হয়। অন্যরা আসলে আমার জন্য কেউ বিরক্ত হোক আমি চাই না। তা আমি যে কথা বলছি আমার আশেপাশ থেকে শব্দ হচ্ছে কিনা আমি আসলে জানি না। ওখানে যাচ্ছি। জি, এটা একটু হচ্ছে, সেটাতে প্রবলেম নাই। এটা অনেকটাই অল্প। ও আচ্ছা, আচ্ছা। জি। এইজন্যই আমি মিউটে ছিলাম। হুম, হুম। যাতে কোনো প্রবলেম হ্যাঁ, সেটাই আসলে লক্ষ্য পৌঁছানোর আগ পর্যন্ত যদি আমরা থেমে যাই তাহলে তো আসলে লক্ষ্যে পৌঁছানো হবে না। এটাই। জীবনে আসলে কিছু অ্যাচিভমেন্ট করতে হলে আমাকে হচ্ছে পরিশ্রম করতেই হবে। তাছাড়া তো পসিবল আচ্ছা। ভাইয়া আরো ২ দিন আগে শুনেছিলাম সেই মেয়েটার ভয়েস। আচ্ছা, আপনি আরো ২ দিন আগে যদি শুনে থাকেন, ওনার নাম হচ্ছে রিয়া। উনি যুক্ত হয়েছিলেন ২ দিন আগে। তারপর থেকে ওনাকে পাওয়া যায় না। উনি হয়তো অন্য অনেক জায়গায় ব্যস্ত থাকেন। তো আশা করছি আমরা পরবর্তীতে ওনাকে পাবো কোনো এক ব্রডকাস্টে অথবা কোনো একটা লাইভে। ততদিন পর্যন্ত আশা করছি আপনারাও একটু কিউট বউ ওয়েলকাম। এখানে একটি কিউট বউ হারানো গেছে। আমরা অনেক সহৃদয়বান ব্যক্তি। যদি কারো কোনো খোঁজ দরকার হয়, কিউট বউয়ের হাজবেন্ড যদি আমাদের কাছে খোঁজ করেন, আমরা কিউট বউয়ের খোঁজ দিতে পারি। তো এই মুহূর্তে চলছে ইউটিউব প্লাস এখানে লাইভ স্ট্রিম একসাথে। এখানে ওনার কোনো শব্দ আসে না। আচ্ছা, হ্যাঁ, এখানে নয়েজ ক্যান্সেলেশন ফিল্টার দেওয়া আছে। তো কিছুটা শব্দ হওয়ার কথা। একেবারেই যে আসছে না এরকমটা না। আমি কিছুটা শুনতে পাচ্ছি। তো আচ্ছা তাই না? জি। তো যাই হোক, আমরা চলে যাচ্ছি আমাদের চতুর্থ গল্পে। যদি পারমিশন পাই সবার থেকে, প্লিজ একটু জানাবেন আপনারা গল্প শুনতে আগ্রহী কিনা। আমাদের ইউটিউব থেকে এখনো কোনো কমেন্ট আসেনি। ইনেইনো আপনার আচ্ছা, উনি চলে গেছেন। মেবি ওনার ওখানে উনি একটু বিজি। আশা করছি আমরা আরো কোনো গেস্ট পাবো, নতুন কোনো গেস্ট পাবো। ততক্ষণ পর্যন্ত আমরা চলে যাচ্ছি আমাদের 4 নাম্বার গল্পে। শূন্য থেকে শিখরে একজন উদ্যোক্তার গল্প। মোস্তাফিজের জন্ম হয়েছিল এক দরিদ্র পরিবারে। তার বাবা-মা দিনমজুর হিসেবে কাজ করতেন। কিন্তু মোস্তাফিজের স্বপ্ন ছিল বড়। তিনি বিশ্বাস করতেন কঠোর কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি তার স্বপ্ন পূরণ করতে পারবেন। মোস্তাফিজ একটি ছোট্ট দোকান দিয়ে তার ব্যবসা শুরু করলেন। প্রথমে তেমন সাফল্য পাননি, কিন্তু তিনি গ্রাহকদের সঙ্গে আন্তরিক ব্যবহার এবং সততার মাধ্যমে তাদের মন জয় করেন। ধীরে ধীরে তার ব্যবসা বাড়তে থাকে। আজ মোস্তাফিজ একজন সফল উদ্যোক্তা এবং তার প্রতিষ্ঠানে হাজার হাজার মানুষ কাজ করেন। তার কোম্পানির নাম দেশ জুড়ে পরিচিত। এই গল্প আমাদের শেখায় যে শূন্য থেকে শুরু করলেও অধ্যবসায় এবং সততার মাধ্যমে আমরা শিখরে পৌঁছতে পারি। তো এই ছিল আমাদের শূন্য থেকে শিখরের একটা উদ্যোক্তার গল্প।
আমাদের সাথে নতুন যুক্ত হয়েছেন রূপালী ইসলাম। চাইলে আপনি আমাদের গেস্ট হতে পারেন। আচ্ছা, উনি চলে গেছেন। আসছে না কেন শব্দ? কোন শব্দ আসছে না? মিলন বিশ্বাস, আপনি আপনার কমেন্টের মানেটা বুঝিনি। আপনি একটু যদি বুঝিয়ে বলতেন। আমাদের শূন্য থেকে শিখরে একজন উদ্যোক্তার গল্প কেমন লেগেছে, অবশ্যই আপনাদের মতামত আশা করছি। জানাবেন কেমন হয়েছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন কিনা এবং একটি লাইক দিয়েছেন কিনা। তো চলে যাচ্ছি আমাদের কমেন্ট সেকশনে। সাফল্যের প্রতিচ্ছবি লিখেছেন, একজন উদ্যোক্তার শূন্য থেকে শিখরে যাওয়ার গল্প আমাদের শেখায় যে কঠোর পরিশ্রম এবং দৃঢ়তা ছাড়া কিছুই সম্ভব নয়। অনুপ্রেরণার উৎসাহ। অসংখ্য ধন্যবাদ। স্বপ্নের উন্নতি লিখেছেন, এটি প্রমাণ করে যে উদ্যোক্তার পথ কখনো মসৃণ নয়, কিন্তু ধৈর্য আর সঠিক সিদ্ধান্তই তাকে শিখরে নিয়ে যায়। দারুণ গল্প। সাহসের কথা লিখেছেন, উদ্যোক্তাদের শূন্য থেকে শিখরে যাওয়ার কাহিনী আমাদের শিখিয়ে দেয় কখনো হার মানা উচিত নয়। কঠোর পরিশ্রম আর দৃঢ় মানসিকতা দিয়ে সবকিছু সম্ভব। উদ্যোগী যাত্রী লিখেছেন, গল্পটা সত্যি অনুপ্রেরণাদায়ক। শূন্য থেকে শিখরে পৌঁছানোর জন্য আত্মবিশ্বাস এবং পরিশ্রম কতটা গুরুত্বপূর্ণ তা পরিষ্কারভাবে বোঝানো হয়েছে। বর্তমানের প্রতীক যারা ইসলাম, ওয়েলকাম। আপনাকে সবাই মিস করছে, আপনি কেন আসছেন না? তো ড্রিমি বিল্ডার লিখেছেন, শূন্য থেকে শিখরে যাত্রা একজন উদ্যোক্তার গল্পে যে কঠিন মুহূর্তগুলোর কথা বলা হয়েছে তা আমাদের শিখিয়েছে কোনো কিছুই সহজে আসে না, আসল সাফল্য শুরু হয় বিশ্বাসে। আশা করছি আপনি যুক্ত হবেন আমাদের সাথে, কথা বলবেন। ভাই, আপনার গল্পগুলো একদম অসাধারণ ভাই। অন্তর ভাই, অসংখ্য ধন্যবাদ। আশা করছি আপনারা আমাদের পাশে থাকলে আমরা আরো অনেক দূর এগিয়ে যাব, আরো অনেক অনেক দূর এগিয়ে যাব। এবং আমরা চাই আমাদের সাথে আপনারা সব সময় থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন। আপনাদের মূল্যবান মন্তব্য দিয়ে আমাদের সহযোগিতা করবেন। যারা লিখেছেন আমার থেকে অনেক শব্দ আসবে, সেটা হচ্ছে আমাদের অডিয়েন্স যারা আছেন তারা ডিসাইড করুক। আপনি আগে আসুন, তারপরে যদি শব্দ হয় ওনারা যদি বলেন তবে মিউটে থাকবেন। তো আশা করছি আজকের গল্পগুলো শুনেছেন, অথবা শুনেছেন কিনা বলতে পারবো না। ভালো লেগেছে কিনা অবশ্যই জানাবেন যদি শুনে থাকেন। আর আপনার আরো একজন আমাদের ভিউয়ার্স এসেছিলেন, গেস্ট এসেছিলেন, উনি চলে গেছেন। যাই হোক, তো আমরা তাহলে চলে যাব 5 নাম্বার ঘটনাতে। আপনি যদি আমাদের সাথে যুক্ত না হন, আপনি যদি আমাদের সাথে যুক্ত না হতে চান, তাহলে অবশ্যই আমরা 5 নাম্বার ঘটনাতে চলে যাব। যুক্ত হলেও 5 নাম্বার ঘটনাতে চলে যাব। আপনাদের সাথে একটু মতামত আদান প্রদান করে তারপরে হয়তো যেতাম। ভাই, পাশে আছি, পাশে থাকবো ইনশাআল্লাহ। অন্তর ভাই, আপনাকেও অনেক অনেক ভালোবাসা, বটম অফ মাই হার্ট। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। আমাদের সাথে এই মুহূর্তে নতুন একজন যুক্ত হয়েছেন, ওনার নাম হচ্ছে পিহু। এই মুহূর্তে চলছে আমাদের ইউটিউব লাইভ স্ট্রিমিং প্লাস হচ্ছে এখানে ব্রডকাস্ট। চাইলে আমাদের সাথে গেস্ট হিসেবে যুক্ত হতে পারেন আপনিও, এবং আপনার মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেলের নাম হচ্ছে জাহানিজ লাইভ, উইদাউট এনি স্পেস, কোনো স্পেস ছাড়া জাহানিজ লাইভ লিখে ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন। তো যুক্ত হয়ে যেতে পারেন আমাদের ইউটিউবের একজন সদস্য হয়ে অবশ্য, এবং এখানেও যুক্ত হয়ে যেতে পারেন আমাদের একজন গেস্ট হিসেবে। চাইলে আপনার মতামত আমাদের সাথে শেয়ার করতে পারেন, সেটা হোক যে কোনো বিষয়। অসংখ্য ধন্যবাদ। আমি পিহুকেও ইনভাইট করেছি, উনি হয়তো রিকোয়েস্টটি। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুল জান্নাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুল জান্নাহ। জি পিহু, আলহামদুলিল্লাহ একদম ফেয়ার এন্ড হ্যান্ডসামের মতো আছি। আপনি জানাবেন আপনি কেমন আছেন? সেম টু ইউ। আলহামদুলিল্লাহ, বাট ফেয়ার এন্ড হ্যান্ডসামের মতো হয়তো নেই, আপনি হয়তো ফেয়ার এন্ড লাভলির মতো থাকতে পারেন সম্ভবত। জি, মাশাআল্লাহ। তো আপনার পরিচয় কি আমরা জানতে পারি? আপনি কোথা থেকে বলছিলেন? আপনি কি করেন? যেহেতু এগুলো ইউটিউবে ব্রডকাস্ট হচ্ছে, তো সেভাবে আপনি অবশ্যই বলবেন। ভেরোনিকা ওয়েলকাম, ইমরান হোসেন ওয়েলকাম। জি পিহু, আপনি কি আছেন? আচ্ছা, উনি চলে গেছেন। যাই হোক, আমরা তাহলে চলে যাচ্ছি পরবর্তী 5 নাম্বার গল্পে। আশা করছি আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। কেমন লেগেছে বা কেমন লাগছে, এবং একটি লাইক করবেন অবশ্যই, কমেন্ট এবং শেয়ার তো করবেন যদি ভালো লেগে থাকে তাহলে। আর ভালো লেগেছে কি না লেগেছে সেটাও অবশ্যই আমাদেরকে জানাবেন, কারণ আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ আপনাদের মন্তব্যগুলো। এই মুহূর্তে চলে যাচ্ছি আমাদের 5 নাম্বার ঘটনায়, গল্পে। অভিমানের ফিরে আসা নামে গল্পটিতে রয়েছে, প্রথম যেভাবে আছে সেভাবে শুরু করছি। রিফাত তার পরিবারের সাথে অভিমান করে বাড়ি ছেড়ে চলে যান। তিনি ভেবেছিলেন নিজে কিছু করে দেখিয়ে সবার কাছে নিজের গুরুত্ব প্রমাণ করবেন, কিন্তু বাইরের কঠিন জগতে এসে তিনি বুঝতে পারেন পরিবারের সমর্থন ছাড়া এগিয়ে যাওয়া কতটা কঠিন। বহু বছর পরে রিফাত উপলব্ধি করেন যে পরিবারের ভালোবাসা এবং সমর্থন ছাড়া জীবনের আসল সুখ পাওয়া সম্ভব নয়। তিনি বাড়ি ফিরে আসেন এবং তার পরিবারের কাছে নিজের ভুল স্বীকার করেন।
তার পরিবারও তাকে আনন্দের সাথে গ্রহণ করেন। রিফাতের গল্পে আমাদের শেখায় জীবনে যে কোনো মুহূর্তে পরিবার আমাদের সবচেয়ে বড় আশ্রয়। আসলে এই গল্পটি মানে আমাদের আজকের গল্পগুলো অনেক ছোট, ছোট। আগের গল্পগুলো ছিল অনেক বড়, বড়। আজকে এভাবেই পেয়েছি। তো আশা করছি আপনাদের মন্তব্যগুলো পাবো। কেমন হয়েছে সেগুলো একটু জানাবেন আমাদের। গল্পটা যদি বড় হতো তাহলে হয়তো এমন হতো। রিফাত ছিল একটি ছোট্ট শহরের সাধারণ ছেলে। কিন্তু তার মধ্যে ছিল অদম্য এক স্বপ্ন। তিনি সর্বদা চাইতেন নিজেকে প্রমাণ করতে, নিজের পায়ে দাঁড়াতে এবং পরিবারকে দেখাতে যে তিনি কিছু বড় করতে পারেন। একদিন যখন তার পরিবার তাকে কিছুই বুঝতে পারল না এবং তাকে সঠিক পথে পরিচালিত করার চেষ্টা করলো, রিফাত অভিমান করে বাড়ি ছেড়ে চলে যান। তার মনে হয়েছিল বাইরের দুনিয়ায় পা রেখেই তিনি সবাইকে চমকিত করবেন, নিজের পরিচিতি তৈরি করবেন এবং পরিবারকে বোঝাবেন যে আহ, তারা তার ক্ষমতা ও সামর্থ্য সম্পর্কে ভুল ধারণা করছে। বাইরে আসার পর রিফাত বুঝতে পারেন তার চিন্তাভাবনা অনেকটাই ভুল ছিল। তিনি প্রতিটি পদক্ষেপ একের পর এক বাধার সম্মুখীন হন। অর্থনৈতিক অনটন, বন্ধুদের অভাব, একাকিত্ব এবং কাজের চাপে প্রতিনিয়ত তার মনে হতো সবকিছুই উল্টো দিকে যাচ্ছে। একদিন রিফাতের চোখে পানি চলে আসে যখন তিনি এক নারীর নীরব মুহূর্তে বুঝতে পারলেন পরিবার থেকে দূরে থাকার সিদ্ধান্ত তার জন্য কতটা ক্ষতিকর হয়েছে। যেখানে তিনি আশা করেছিলেন সমর্থন পাবে, সেখানে একাকী জীবন তাকে ক্লান্ত ও অসহায় করে তুলেছে। বহু বছর পরে যখন রিফাত অনেক কিছু হারিয়ে ফেলেছেন এবং অগণিত কষ্ট সহ্য করেছেন, তখন তিনি ফিরে আসার সিদ্ধান্ত নেন। বাড়ি ফিরে এসে তিনি তার পরিবারের কাছে গিয়ে বললেন, আমি ভুল করেছি, আপনাদের ছেড়ে চলে গিয়েছিলাম। আমার আত্মবিশ্বাস ছিল, কিন্তু আমি বুঝতে পারিনি পরিবার ছাড়া জীবনে পথ চলা কতটা কঠিন। তার চোখে ছিল অনুশোচনা এবং হারানোর সময়ের বেদনা। কিন্তু তার পরিবার কোনো অভিযোগ করেনি। তারা তাকে হাসি মুখে বরণ করে নেয়। তারা জানতো কখনো কখনো একজন মানুষকে ভুল বুঝতে দিতে হয় এবং জীবনের সঠিক পথ ফিরে পেতে তাকে একটি সুযোগ দেওয়াই সবচেয়ে বড় উপহার। রিফাতের ফিরে আসার পর তার জীবন এক নতুন দিশা পেয়েছিল। তিনি আর কখনোই একাকী পথে হাঁটেননি, বরং পরিবার এবং তাদের ভালোবাসার শক্তি তাকে তার পরবর্তী জীবন সাজাতে সাহায্য করেছিল। রিফাতের গল্প আমাদের শেখায় যে কখনোই আমরা যা কিছু করতে চাই তার জন্য পরিবারের সমর্থন আমাদের সবচেয়ে বড় আশ্রয়। অভিমানী হয়ে দূরে যাওয়ার পরেও পরিবারের কাছে ফিরে আসতে কখনো দেরি হয় না, কারণ তারা সবসময় আমাদের পাশে থাকে, প্রয়োজনীয় সময় আমাদের সমর্থন এবং ভালোবাসা দিয়ে আমাদের শক্তি দেয়। তো এটা ছিল বড় ভার্সন। কেমন লেগেছে এই গল্পটা অবশ্যই জানাবেন আমাদেরকে। প্রতিটা মানুষের পাশে ফ্যামিলি না থাকলে সে কতটা অসহায় সেটা একমাত্র সেই জানে। একদম ঠিক কথা বলেছেন যারা ইসলাম। আশা করছি এভাবেই আমাদের পাশে থাকবেন সবসময়, এরকম সুন্দর সুন্দর মন্তব্য করবেন এবং আপনার ওখানে যদি সাউন্ড ক্লিয়ার হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন যে কোনো সময়। আমরা আছি সবসময়। তো আমরা চলে যাচ্ছি বৃষ্টি খান, ওয়েলকাম। আপনার গল্পগুলো অনেক সুন্দর। যারা ইসলাম, থ্যাংক ইউ সো মাচ। এই মুহূর্তে চলছে বৃষ্টি খান, ওয়েলকাম টু মাই ব্রডকাস্ট। এই মুহূর্তে চলছে ইউটিউব প্লাস, এখানে ব্রডকাস্ট একসাথে। আম, চাইলে যুক্ত হয়ে যেতে পারেন, আপনার মন্তব্যগুলো শেয়ার করতে পারেন আমাদের সাথে এবং আপনার ভয়েস ছেড়ে যেতে পারেন আমাদের রেকর্ডেড লাইভে, ইউটিউবের, যেটা সবসময় থেকে যাবে। তো এখানে যে কমেন্টগুলো এসছে এই গল্পের, সেই কমেন্টগুলো আমরা পড়ে নিচ্ছি। কমেন্টগুলো হচ্ছে হৃদয়ের প্রতীক লিখেছেন, অভিমানীর ফিরে আসার গল্প সত্যি হৃদয় ছুঁয়ে যায়, আমাদের শেখায় কখনো কখনো অনুভূতির পরিপূর্ণতার বিশ্বাসী মানুষের সম্পর্ককে নতুন করে গড়ে তোলে। সম্পর্কের কাছে লিখেছেন, গল্প খুবই স্পর্শক। কেমন আছেন? বৃষ্টি খান লিখেছেন, জি আলহামদুলিল্লাহ, আমি একদম ফেয়ার অ্যান্ড হ্যান্ডসামের মতো আছি। আপনি কেমন আছেন সেটাও জানাবেন অবশ্যই। তারপর সম্পর্কের কাছে লিখেছেন, গল্পটা খুবই স্পর্শকাতর, যেখানে অভিমান একসময় দূর হয়ে ভালোবাসা ফিরে আসে। সত্যি সম্পর্কগুলোকে বুঝতে কখনোই দেরি হয় না। বিশ্বাসের পথে লিখেছেন, অভিমানী ফিরে আসার গল্প বুঝিয়ে দেয় যে ভুল বোঝাবুঝি যতই গভীর হোক, ভালোবাসার বিশ্বাস সবকিছুই কাটিয়ে ওঠে। হারানোর মোমেন্ট লিখেছেন, গল্পটা আমাদের শেখায় যে কেউ যদি ফিরে আসে তবে সেটি তার গভীর অনুভূতির প্রমাণ, সম্পর্ক এবং সময় আগের মতো ফিরে আসতে পারে। মনোবল উঠান লিখেছেন, অভিমানী ফিরে আসা যেন একটি নতুন শুরু। আমরা শিখি যে সম্পর্কের মধ্যে সময়ের সাথে বিশ্বাস এবং দয়ালু ফিরিয়ে আনতে পারে। ভালোবাসার প্রতিরূপ লিখেছেন, এই গল্পের অভিমানীর ফিরে আসা আমাদের দেখিয়েছে প্রকৃত ভালোবাসা কখনো হারিয়ে যায় না, তা আবার ফিরে আসে নতুন রূপে। অনুভূতির জাদু লিখেছেন, গল্পটা আমাদের শিখিয়েছে কখনো কখনো অভিমান মানুষের জন্য বড় বাধা হতে পারে, কিন্তু আসল ভালোবাসা সব বাধা কাটিয়ে ফিরে আসে। স্নেহের ফেরানো
লিখেছেন, অভিমানী ফিরে আসা আমাদের শেখায় এখনো কাউকে হারিয়ে না ফেলার চেষ্টা করা উচিত, কারণ ভালোবাসা সবসময় ফিরে আসার পথ খুঁজে পায়। সম্পর্কের উন্মুক্ত দরজা লিখেছেন, গল্পটা সত্যি অনুপ্রেরণাদায়ক। সম্পর্কের মধ্যে অভিমান হতেই পারে, তবে সেই অভিমান কখনো দূর হয়ে যায়। অভিমান যখন দূর হয়ে যায় তখন সত্যিকার ভালোবাসা ফুটে ওঠে। একদম, একদম সত্যি কথা বলেছেন। আপনাদের এরকম অসম্ভব রকম বেসম্ভব কমেন্টের জন্য, মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি আরো মন্তব্য পাবো আপনাদের থেকে। তো আমরা চলে যাচ্ছি ৬ নাম্বার গল্পে। ৬ নাম্বার গল্পে চলে যাওয়ার এটি একটু বড় ভার্সনটা দেখে নিই। আজকের ৬ নাম্বার গল্প হচ্ছে বইও যে বন্ধু হতে পারে, গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়। বৃষ্টি খান, আপনি যদি চান। জি, জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুল জান্নাহ। জি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। একদম ফেয়ার অ্যান্ড হ্যান্ডসামের মতো। আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন। মাশাআল্লাহ। জি, তো এই মুহূর্তে আপনার যে কথাগুলো আপনি বলছেন এগুলো কিন্তু অলরেডি রেকর্ডেড হচ্ছে। মানে YouTube এ স্ট্রিম হচ্ছে। চাইলে আমাদের ওখানেও যুক্ত হয়ে যেতে পারেন। ব্রড শেষে অবশ্যই সার্চ করবেন YouTube এ জাহান ইজ লাইভ একসাথে লিখবেন। লিখে অবশ্যই সার্চ করবেন। পেয়ে যাবেন আমাদের চ্যানেলটি এবং অবশ্যই আপনাদের কাছ থেকে একটা সাবস্ক্রাইব আশা করছি। আপনাদের মূল্যবান মন্তব্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন সবসময়। জি, আপনার বেবি কান্না করছে। যাই হোক, জি, বৃষ্টি খান চলে গেছেন। তো আমরা চলে যাচ্ছি আমাদের ষষ্ঠ ঘটনাতে। ষষ্ঠ যে ঘটনাটা এখানে, বইও যে বন্ধু হতে পারে, গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়। আমরা চলে যাচ্ছি সরাসরি গল্পে। যেভাবে এই গল্পটি আছে সেভাবেই শেয়ার করছি। রিনা ছিল এক ছোট গ্রামে জন্ম নেওয়া একটি সাধারণ মেয়ে। তার গ্রামে সঠিক শিক্ষা ব্যবস্থা ছিল না। স্কুল ছিল বেশ দূরে এবং সেখানে পাঠ্য বইয়ের পাশাপাশি অন্যান্য শেখার উপকরণও ছিল কম। গ্রামে বড় হয়ে রিনা জানতো, যদি সে বড় কিছু করতে চায় তবে তাকে নিজের পথ তৈরি করতে হবে। তার বাবা মা ছিলেন কৃষক এবং তারা নিজেদের কাজেই ব্যস্ত থাকতেন। তাই রিনা বইয়ের প্রতি তার ভালোবাসা গোপন রাখত। কিন্তু একদিন তার জীবনে একটি বড় পরিবর্তন আসে। একদিন রিনা তার গ্রামের একটি পুরনো লাইব্রেরি আবিষ্কার করে। সেখানে কয়েকটি পুরনো বই ছিল, কিন্তু রিনা তাদের জন্য একে একে প্রাণ খুঁজে পায়। বইয়ের প্রতি তার ভালোবাসা এতটাই গভীর হয়ে ওঠে যে সে প্রায় প্রতিদিনই লাইব্রেরিতে গিয়ে বই পড়তে শুরু করে। ধীরে ধীরে রিনা বইয়ের মাধ্যমে পৃথিবীকে নতুন করে দেখতে শিখল। সে বিভিন্ন ভাষা, সংস্কৃতি, বিজ্ঞান ও ইতিহাস সম্পর্কে জানল এবং তার জ্ঞানের পরিধি বাড়াতে লাগলো। একসময় তার সেই নির্জন গ্রামে বসে বই পড়া তাকে অন্য এক জগতে নিয়ে যায়। তবে রিনা জানতো, শুধু বই পড়া দিয়েই কিছু হবে না, তাকে এগিয়ে যেতে হবে। তার দৃঢ় অধ্যবসায় তাকে গ্রাম থেকে শহরের বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে নিয়ে যায়। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি সে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং নিজের জ্ঞান ও দক্ষতা দিয়ে অনেক পুরস্কার জিতে নেয়। প্রতিটি পুরস্কার তাকে আরো আত্মবিশ্বাসী করে তোলে এবং তার বিশ্বাস দৃঢ় হয় যে সত্যিকারের ক্ষমতা কেবলমাত্র জ্ঞান থেকেই আসে। বিশ্ববিদ্যালয়ের পাঠ শেষ হওয়ার পর রিনা একদিন ভাবল, তার গ্রামে ফিরে গিয়ে অন্যদের জন্য কিছু করতে হবে। সে গ্রামে ফিরে আসে এবং সেখানে একটি শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠা করবে। সেখানে গ্রামের ছেলেমেয়েরা আসতে শুরু করে এবং তাদেরকে পড়াশোনা করার সুযোগ দেয়। রিনা জানতো, তার জীবনের সবচেয়ে বড় অর্জন হবে যখন সে গ্রামে ফিরে এসে সেখানকার শিশুদের নতুন এক দিশা দেখাবে। রিনার এই যাত্রা প্রমাণ করে যে বই কেবলমাত্র তথ্যের উৎস নয়, বরং এটি একজন মানুষের সেরা বন্ধু হতে পারে, যে বন্ধু আমাদের নতুন নতুন দিগন্ত খুলে দেয়। বই আমাদের শেখায়, গাইড করে এবং কখনো কখনো আমাদের এমন জায়গায় নিয়ে যায় যেখানে কল্পনাও পৌঁছতে পারে না। রিনার গল্প শেখায় যে অধ্যবসায়, ইচ্ছাশক্তি এবং জ্ঞানই আমাদের সত্যিকারের ক্ষমতা দেয় এবং এটি আমাদের জীবনের অমূল্য পরিবর্তন আনতে পারে। লাইকি প্লাস ইউটিউব থেকে দেখছি। মুক্তা ইসলাম, ধন্যবাদ আপনাকে ২ জায়গা থেকে দেখার জন্য। তবে যেকোনো এক জায়গা থেকে দেখলেই ভালো হয়। সেটা হোক ইউটিউব বা সেটা যাই হোক, আপনি ইউটিউব থেকে যদি দেখেন তাহলেও হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই গল্পটি কেমন লাগলো সেটি আমাদেরকে অবশ্যই জানাতে ভুলবেন না। অবশ্যই কমেন্ট করবেন। আপনার একটি মন্তব্য আমাদের অনেক অনুপ্রেরণা যোগায়। তো এই মুহূর্তে আমাদের ইউটিউবে ভিউয়ার্স খুবই কম। আমাদের এখানে ব্রডকাস্টে পারিসা ওয়েলকাম। পারিসা এসছেন, নতুন যুক্ত হয়েছেন। তো আশা করছি আমাদের গল্পগুলো ভালো লাগছে। আর অবশ্যই একটি লাইক, আপনার একটি মূল্যবান মতামত শেয়ার করবেন আমাদের সাথে, মন্তব্য শেয়ার করবেন এবং
যদি ইউটিউবে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আমরা চলে যাচ্ছি এই গল্পের এক্সেলেন্ট। জি, ধন্যবাদ আপনার এত সুন্দর একটি কমেন্টের জন্য। আমাদের বাকি যে প্ল্যাটফর্মগুলোতে কমেন্ট এসছে সেই কমেন্টগুলো আমরা পড়ে নিচ্ছি। শিক্ষার সাথী লিখেছেন, বইয়ের মাধ্যমে গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ে পৌঁছানোর গল্প সত্যিই অনুপ্রেরণামূলক। এটি প্রমাণ করে যে বই শুধু পড়াশোনা নয়, জীবনের এক অমূল্য বন্ধু হতে পারে। স্বপ্নের পথিক লিখেছেন, গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়, বই একমাত্র সঙ্গী যা আপনাকে সীমানা ভেদ করে ভবিষ্যতের পথে নিয়ে যেতে পারে। পাঠশালার বন্ধু লিখেছেন, এটি আমাদের শেখায় যে বই একমাত্র পথ যা মানুষকে সব কষ্ট আর সীমাবদ্ধতা পেরিয়ে তার স্বপ্ন পূরণের দিকে নিয়ে যায়। অসাধারণ অনুপ্রেরণা। ইটি ওয়েলকাম। জ্ঞানীর চিন্তা লিখেছেন, গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ে পৌঁছানোর যাত্রা এক বইয়ের মাধ্যমে সত্যি অনুপ্রেরণার প্রতীক। বই সবকিছুর জন্য সর্বশ্রেষ্ঠ বন্ধু হতে পারে। পিহু মুক্তা, ও আচ্ছা, ওকে, জি, আপনি মুক্তা ইসলাম, ধন্যবাদ। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনার পরিচয়টা দেওয়ার জন্য। অমৃতের বাণী লিখেছেন, বইয়ের শক্তি আমাদের জীবনকে পাল্টে দিতে পারে। গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথেও সেই বইই আমাদের সঙ্গী, খুবই অনুপ্রেরণাদায়ক, ধন্যবাদ। শিক্ষার আলো লিখেছেন, গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ে পৌঁছানোর কাহিনী আমাদের শেখায় কোনো অবস্থা থেকেও বই হতে পারে একজন অমূল্য বন্ধু যার মাধ্যমে আমরা উন্নতি করতে পারি। একদম সঠিক লিখেছেন। চেতনার উন্নতি লিখেছেন, গ্রামের মাটিতে শিকড় গেঁথে বইয়ের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে পৌঁছানো এবং গল্পটা আমাদের শেখায় যে পড়াশোনা এবং বই সবকিছুই বদলে দিতে পারে। অজানা পথের সাথী লিখেছেন, বইয়ের মাধ্যমে গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কাহিনী আমাদের জানিয়ে দেয় বই শুধু পাঠ্য বই নয়, এটি জীবনের এক অনিচ্ছেদ্য বন্ধু হতে পারে। আকাশের সীমানা লিখেছেন, এটি লাস্ট কমেন্ট, গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার গল্পে বই যে কতটা সহায়ক হতে পারে তা সত্যি অনুপ্রেরণাদায়ক। বই একমাত্র সঙ্গী যা আমাদের উন্নতির পথে নিয়ে যায়। অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান কমেন্টগুলো করার জন্য। আশা করছি আরো বেশি বেশি কমেন্ট করবেন, বেশি বেশি মন্তব্য করবেন। আমরা চলে যাব সপ্তম ঘটনায়। তার আগে আপনার দ্বিতীয় সাবস্ক্রাইবার, আচ্ছা, জি জি জি, হ্যাঁ, দ্বিতীয় সাবস্ক্রাইবার। তো আমরা চলে যাব আমাদের সপ্তম ঘটনায়। তার আগে আমরা একটু কথা বলে নিব আমাদের কোনো গেস্টের সাথে। কেউ যদি আসতে চান, আপনাদের ওখানে যদি আওয়াজ কম থাকে অবশ্যই যুক্ত হয়ে যেতে পারেন আমাদের সাথে। আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সার্চ করতে হলে আপনাকে যেতে হবে ইউটিউবে এবং সার্চ করতে হবে জাহান ইজ লাইভ। এটা একসাথে লিখতে হবে উইদাউট এনি স্পেস। বলুন আপনার দ্বিতীয় সাবস্ক্রাইবার কে? মুক্তা ইসলাম। এম শেহজাদ ওয়েলকাম। আশা করছি সিলেটি রাজকন্যা ওয়েলকাম। এই মুহূর্তে চলছে আমাদের বেশ কিছু জায়গায় ব্রডকাস্ট একসাথে, ইউটিউব প্লাস এখানে তো আছি, চাইলে যুক্ত হয়ে যেতে পারেন। সেটার নাম তো ভুলে গিয়েছি, যাই হোক। তো যেটা, মাশাল্লাহ ভাই, গল্পটা বেশ ভালো। বই আমাদের শিখিয়েছেন জানা অজানা কিছু বাস্তব গল্প। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা মন্তব্য করার জন্য। আমাদের ইউটিউব চ্যানেলটি খুঁজে পেতে হলে অবশ্যই আপনাকে ইউটিউব অ্যাপে ঢুকে সার্চ করতে হবে জাহান ইজ লাইভ, লাইভ লিখে। আমি এখানেও লিখে দিচ্ছি জাহান ইজ লাইভ, এটা একসাথে লিখতে হবে উইদাউট এনি স্পেস, কোনো স্পেস দেওয়া যাবে না। এটা লিখে সার্চ করলে আমাদের ইউটিউব চ্যানেলটি খুঁজে পাবেন, ওখান থেকেও দেখবেন ইনশাল্লাহ, আশা করছি। তো আমরা চলে যাচ্ছি আমাদের সপ্তম ঘটনাতে, গল্পে স্বপ্নের চিঠি। আজকে যে গল্পগুলো আমরা শেয়ার করছি সেগুলো সবগুলোই মোটিভেশনাল ঘটনা, গল্প। তো স্বপ্নের চিঠি পড়তে যাচ্ছি, যেভাবে আছে সেভাবেই আপনাদেরকে শোনাচ্ছি। মিথালা ছিল একটি ছোট্ট শহরের সাধারণ মেয়ে, তবে তার ভেতরে ছিল অসাধারণ স্বপ্নের খোরাক। দশম শ্রেণীতে পড়ার সময় একদিন সে বসে ভাবলো তার জীবনের উদ্দেশ্য কি। সে ভাবলো কিছু বড় করতে হলে তার স্বপ্ন এবং লক্ষ্য স্পষ্টভাবে বুঝে সেটির জন্য কাজ করতে হবে। তখনই মিথিলা একটি চিঠি লিখে রাখে, যেখানে সে তার সমস্ত স্বপ্ন এবং লক্ষ্যগুলো উল্লেখ করে। চিঠিটি ছিল এক ধরনের প্রতিজ্ঞা, যা সে নিজের কাছে রেখেছিল, যেন ভবিষ্যতে একদিন তাকে মনে করিয়ে দেয় কেন সে এমন কিছু চেয়েছিল। কিন্তু সময় চলে গেল। মিথিলা পড়াশোনা চালিয়ে গিয়েছিল, বড় হয়ে শহরের বাইরে কাজ করতে চলে যায়। জীবনের নানা চড়াই উতরাইয়ের মাঝে মিথিলা তার চিঠিটা একদম ভুলেই গিয়েছিল। প্রতিদিনের ব্যস্ততায় স্বপ্নগুলো ধীরে ধীরে পেছনে পড়ে যেতে শুরু করেছিল। হতাশা তাকে গ্রাস করছিল। সে বুঝতে পারছিল না কোথায় সে ভুল করছে, কিভাবে তাকে তার পুরনো লক্ষ্য ও স্বপ্নের দিকে ফিরিয়ে যেতে হবে। একদিন সে কিছুটা ক্লান্ত এবং একাকী অবস্থায় তার পুরনো ডায়েরি খুলতে গিয়ে সেই চিঠিটি পেয়ে যায়। চিঠিটি পড়ে মিথিলা যেন হঠাৎ বিস্মিত হয়ে ওঠে। তার চোখের সামনে সেসব স্বপ্নগুলো আবার জীবন্ত হয়ে ওঠে, যা সে একসময় এত জোরালোভাবে ধারণ করেছিল। চিঠিটি
প্রতিটি লাইন যেন তার মধ্যে নতুন উদ্যম সৃষ্টি করে, যেন তার নিজের স্বপ্নই তাকে আবার জীবনে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করছিল। এটাই তো আমার আসল পথ, মিথিলা মনে মনে ভাবল। সে অনুভব করে তার জীবনের বিশ্বাসই তার সবচেয়ে বড় শক্তি। সেদিন সে প্রথম চিঠি লিখেছিল, সেদিনের মতোই এখনো তার ভিতরে সেই শক্তি বেঁচে রয়েছে। সে বুঝতে পারে জীবনে যে কোনো বাধা অতিক্রম করতে গেলে প্রথমেই তার নিজের ওপর বিশ্বাস রাখতে হবে, স্বপ্ন এবং লক্ষ্যের পিছনে ছুটে যেতে হবে, কারণ এগুলোই আমাদের সঠিক দিশা শেখায়। এই গল্পে আমাদের শেখায় যে জীবনের পথে যতই বিপত্তি আসুক, আমাদের উচিত আমাদের স্বপ্নগুলিকে কখনো হারিয়ে না ফেলা। যদি নিজের উপর বিশ্বাস থাকে তবে আমরা যে কোনো সমস্যার মুখোমুখি হয়ে তা জয় করতে পারি। মিথিলার মতো আমাদেরও কখনো কখনো নিজের পেছনে ফিরে যেতে হয়, আমাদের হারানো স্বপ্নগুলোকে আবার খুঁজে পেতে, যাতে আমরা এগিয়ে যেতে পারি। আশা করছি গল্পটি ভালো লেগেছে। কেমন হলো আপনারা অবশ্যই জানাবেন। আর অবশ্য এখানে স্ট্রিমে কেউ নাই, ইউটিউব লাইভে যারা আছেন অবশ্যই তারা জানাবেন যে কেমন হলো। আপনাদের মতামত আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই মুহূর্তে চলে যাচ্ছি আমাদের কমেন্ট সেকশনে। যতগুলো কমেন্ট এসেছে আমরা কমেন্টগুলো একটু পড়ে নেই। আমরা ব্রডকাস্টটি আরো দ্রুত বন্ধ করে দিব হয়তো। স্বপ্নের চিঠি লিখেছেন, মিথিলার গল্প আমাদের শেখায় যে নিজের স্বপ্নগুলো যতই দূরে থাক, যদি নিজের উপর বিশ্বাস থাকে তবে সবকিছু অর্জন করা সম্ভব। চিঠির প্রতিটি শব্দই যেন জীবনে নতুন উদ্যমে পূর্ণ, অসাধারণ। বিশ্বাসের শক্তি লিখেছেন, মিথিলার স্বপ্নের চিঠি আমাদের প্রমাণ দেয় বিশ্বাস আর আত্মবিশ্বাসী আসল শক্তি। যত বড়ই সমস্যা হোক, নিজের লক্ষ্যে দৃঢ় থাকলে সবকিছু সম্ভব। চিঠির প্রেরণা লিখেছেন, এটি প্রমাণ করে যে নিজের স্বপ্ন ও লক্ষ্যগুলো কখনো হারানো উচিত নয়। মিথিলার চিঠি আমাদেরকে ফিরে যাওয়ার সাহস দেয়, যেন আমরা নিজেদের লক্ষ্য অর্জনে ফিরে আসি। স্বপ্নের ফেরত পথ লিখেছেন, মিথিলা যে চিঠিটি লিখেছিল তা সত্যি জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়ায়, যার মাধ্যমে বোঝা যায় আত্মবিশ্বাস কখনো হারানো উচিত নয়, কারণ সেই বিশ্বাসই আমাদের এগিয়ে নিয়ে যায়। উদ্যমের প্রতীক লিখেছেন, মিথিলার চিঠি যেন আমাদের জীবনে শিক্ষা দেয় যে নিজের স্বপ্নগুলোর প্রতি বিশ্বাস রাখলে সময়ের সাথে সাথে সবকিছু সত্যি হয়ে ওঠে। অত্যন্ত অনুপ্রেরণামূলক গল্প। ধন্যবাদ আপনার মূল্যবান মতামতটি করার জন্য। লক্ষ্যের দিশারি লিখেছেন, এটি সত্যি একটি মন ছুঁয়ে যাওয়ার গল্প। মিথিলার চিঠি আমাদের শেখায় হতাশা আসতেই পারে, তবে নিজের স্বপ্ন বিশ্বাস কখনো হারানো উচিত নয়। আত্মবিশ্বাসের রেখা লিখেছেন, মিথিলার চিঠির মাধ্যমে আমরা শিখি যে জীবনের পথ কখনো মসৃণ হয় না, কিন্তু যদি নিজের উপর বিশ্বাস থাকে তবে সবকিছু পাড়ি দেওয়া যায়। দারুণ শেয়ার। জি, ধন্যবাদ শেয়ার করার জন্য। সঠিক মুহূর্ত লিখেছেন, এই গল্পটি প্রমাণ করে যখনই আমরা হতাশায় ডুবে যাই তখন আমাদের নিজের বিশ্বাস এবং স্বপ্নগুলোই আমাদের পুনরায় পথ দেখায়। মিথিলার চিঠি আমাদের নতুন করে ভাবতে শেখায়। বিশ্বাসের শক্তি লিখেছেন, মিথিলার চিঠি আবার আমাদের শেখায় কখনো হতাশ হয়ে পেছনে ফিরে না তাকিয়ে নিজের লক্ষ্য ও স্বপ্নে দৃঢ় থাকতে হবে। গল্পটি সত্যি অনুপ্রেরণাদায়ক। অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান মতামতগুলো শেয়ার করার জন্য। অসাধারণ লিখেছেন। আশা করছি আমাদের সাথেই থাকবেন। এই মুহূর্তে আমরা ৮ম ঘটনায় চলে যাব। এটি হবে আজকের শেষ ঘটনা এবং শেষ গল্প। এরপর আমরা চলে যাব হচ্ছে সরাসরি অফলাইনে। বন্ধুর জন্য জীবন এক সাহসী দৃষ্টান্ত। আমরা এই গল্পেতে যাওয়ার আগে আমাদের কি কোনো গেস্ট আছেন? সোনিয়া এসে চলে গেছেন। যাই হোক, জি, আপনাকে ওয়েলকাম এবং বাই একসাথে, যেহেতু চলে গিয়েছেন। তো গল্পটি যেভাবে শুরু হচ্ছে সেভাবেই পড়ছি। বন্ধুর জন্য জীবন এক সাহসী দৃষ্টান্ত গল্পটির নাম। যেভাবে আছে সেভাবেই আপনাদেরকে শোনাচ্ছি। তানভীর এবং ফারহান ছিলেন একে অপরের জীবনের অঙ্গাঙ্গীভাবে যুক্ত। ছোটবেলা থেকে তারা একসাথে খেলাধুলা, পড়াশোনা এবং জীবনের সব আনন্দ ভাগ করে নিত। তাদের বন্ধুত্ব ছিল খুব গভীর এবং অটুট, যেন তারা একে অপরের অর্ধাঙ্গী। একে অপরকে ছাড়া তাদের জীবন কল্পনাও করা যেত না। তাদের বন্ধুত্ব ছিল সত্যিকারের এক নিঃস্বার্থ। একদিন তানভীর এবং ফারহান নদীর ধারে হাঁটছিল। হঠাৎ করে ফারহান সতর্কতাভাবে পা পিছলে পড়ে যায় এবং প্রবাহিত নদীর স্রোতে ভেসে যেতে শুরু করে। তানভীর তা দেখতে পেয়ে সেকেন্ডের জন্য কোনো চিন্তা না করে নিজের জীবন বিপদে ফেলে ফারহানকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়ে। নদীর শক্তিশালী স্রোত এবং স্রোতের তীব্রতা কোনো কিছুই তানভীরকে থামাতে পারেনি। সে জানত তার বন্ধুটি যদি মারা যায় তাহলে তার নিজের জীবনের কোনো মানে থাকবে না। তানভীর নিজের সমস্ত শক্তি দিয়ে ফারহানকে উদ্ধার করে, যদিও সে নিজেও অনেক কষ্টে ছিলেন। সে জানত বন্ধুর জন্য জীবন দেওয়াই প্রকৃত বন্ধুত্বের মানে।
আর সাহসিকতার জন্য ফারহান বেঁচে যায় এবং ঘটনাটি তাদের বন্ধুত্বের মাধ্যমে অদ্বিতীয় এক সম্পর্ক স্থাপন করে। ফারহান তানভীরের কাছে গভীর কৃতজ্ঞতা জানায় এবং বুঝতে পারে যে তানভীর তার জন্য শুধু একজন বন্ধু নয়, বরং জীবনের সবচেয়ে বড় সহযাত্রী। এটি তাদের সম্পর্ককে আরও মজবুত করে তোলে। তাদের বন্ধুত্ব হয়ে ওঠে আরও নিঃস্বার্থ এবং তারা একে অপরের পাশে থেকেও পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বন্ধন গড়ে তোলে। তানভীরের আত্মত্যাগ আমাদের শেখায় যে প্রকৃত বন্ধুত্ব মানে শুধু আনন্দ ভাগ করে নেওয়া নয়, বরং দুঃখ, কষ্ট, বিপদে আপদে একে অপরের পাশে দাঁড়িয়ে সবকিছু করা। এই গল্পটি প্রতিটি বন্ধুর জন্য একটি আদর্শ, যা শেখায় যে ভালো বন্ধুদের জন্য জীবনও উৎসর্গ করা যায়। প্রকৃত বন্ধুত্বের মধ্যে কোনো কিছু ছোট বা বড় নয়, একমাত্র একে অপরের জন্যই সর্বস্ব দেওয়া হয়। গল্পটি, সালিনা ওয়েলকাম, গল্পটি কেমন লেগেছে একটু জানাবেন। আপনাদের মন্তব্য আমাদের অনেক অনেক গুরুত্বপূর্ণ। তো আশা করছি আপনাদের মন্তব্যগুলি করবেন। কেমন লেগেছে, ভালো লাগলে অবশ্যই বলবেন ভালো লেগেছে, খারাপ লাগলে অবশ্যই বলবেন যে ভালো হয়নি, খারাপ লেগেছে। তো আমরা চলে যাব আমাদের কমেন্ট সেকশনে। যারা কমেন্ট করেছেন এই কমেন্টগুলো আমরা পড়ে আসছি। বন্ধুত্বের অক্ষম শক্তি লিখেছেন তানভীরের আত্মত্যাগ এবং ফারহানের প্রতি তার নিঃস্বার্থ ভালোবাসা আমাদের শেখায় প্রকৃত বন্ধুত্ব মানে শুধু আনন্দ ভাগ করে নেওয়া নয়, বিপদেও একে অপরের জন্য জীবনের উৎসর্গ করা। এই গল্পটি সত্যি হৃদয় ছুঁয়ে গেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যটি করার জন্য। জীবনের সাথী লিখেছেন বন্ধুদের জন্য জীবন উৎসর্গ করা আসল বন্ধুত্বের উদাহরণ। তানভীরের সাহসিকতায় আমাদের শিখায় প্রকৃত বন্ধুত্বের জন্য কিছুই বড় বা ছোট নয়। অসাধারণ গল্প, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুর প্রেম লিখেছেন তানভীরের মতো বন্ধুর জন্য এমন আত্মত্যাগ সত্যি বিরল। এটি আমাদের শেখায় বন্ধুত্বের কোনো মূল্য নেই যদি তাতে সত্যিকারের ভালোবাসা না থাকে। একদম অনুপ্রেরণাদায়ক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিঃস্বার্থ বন্ধুত্ব লিখেছেন তানভীর এবং ফারহানের বন্ধুত্ব সত্যি নিঃস্বার্থ। এই গল্পটি আমাদের দেখায় যে প্রকৃত বন্ধুত্বের জীবনেও বিপদে পড়লে ছেড়ে দেওয়া হয় না। সাহসী বন্ধু লিখেছেন তানভীরের সাহসিকতা এবং বন্ধুর জন্য জীবন দেবার গল্প সত্যি অবিস্মরণীয়। এটি আমাদের বন্ধুত্বের প্রকৃত অর্থ শেখায়, যেখানে প্রেম, নির্ভরতা আর আত্মত্যাগ প্রধান। জীবনের কথা লিখেছেন এই গল্প আমাদের শেখায় যে বন্ধুত্ব শুধুমাত্র আনন্দে নয়, বিপদেও একে অপরের পাশে দাঁড়ানো। তানভীর এবং ফারহান সত্যি জীবনের প্রমাণিত সঙ্গী। বন্ধু এবং জীবন লিখেছেন এটি প্রমাণ করে প্রকৃত বন্ধুত্বের জীবনের সবচেয়ে বড় শিক্ষা নিহিত থাকে। বন্ধুর জন্য সবকিছু দেওয়া, এমনকি জীবনও। তানভীর এবং ফারহানের বন্ধুত্ব সত্যি অনুপ্রেরণামূলক। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জীবনের সামান্য ভাগ লিখেছেন তানভীরের আত্মত্যাগ আর বন্ধুর জন্য জীবন উৎসর্গ করা বাস্তব বন্ধুত্বের এক আদর্শ উদাহরণ। এই গল্পটি হৃদয়ে ছুঁয়ে যায় এবং বন্ধুত্বের প্রকৃত অর্থ আমাদের শেখায়। বন্ধুত্বের অথর্ব শক্তি লিখেছেন তানভীর আর ফারহানের বন্ধুত্বের এই গল্প আমাদের শেখায় প্রকৃত বন্ধুত্বে কিছু ছোট নয়, একে অপরের জন্য জীবনের সবচেয়ে বড় ত্যাগও করা যেতে পারে। অসাধারণ, আপনাকেও ধন্যবাদ এই অসাধারণ বেশ কয়েকটি মন্তব্য করার জন্য। আশা করছি আপনারা সবাই গল্পগুলো এনজয় করেছেন, অনেক মজা পেয়েছেন, ভালো লেগেছে। ভালো না লাগলেও আমাদেরকে শেয়ার করতে পারেন যে গল্পটি আসলে ভালো লাগেনি বা গল্পগুলি ভালো লাগেনি। আপনাদের থেকে সবসময় আশা করব আপনাদের মূল্যবান মন্তব্য দিয়ে আমাদের সহযোগিতা করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে চ্যানেলটি শেয়ার করবেন এবং লাইক করবেন ভিডিওগুলোতে। আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। আশা করছি আপনাদের থেকে অনেক সাপোর্ট পাবো। আমরা চলে এসেছি শোয়ের একেবারেই শেষ পর্যায়ে। আজকে শোটা খুব বেশিক্ষণ কন্টিনিউ করতে পারলাম না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। অবশ্য কোনো অডিয়েন্স নেই, কোনো ভিউয়ার্স নেই এই মুহূর্তে। তো সবাই অবশ্যই ভালো থাকবেন। স্ট্রিমটি যদি পরে শুনে থাকেন তাহলে অবশ্যই আশেপাশে পরিষ্কার রাখবেন, পরিবেশ পরিষ্কার রাখবেন, আপনাদের বাবা মায়ের খেয়াল রাখবেন, প্রতিবেশীদের খেয়াল রাখবেন। 3 দিনের একদিন জমা পানি অবশ্যই ফেলে দিবেন। আর রাস্তা পার হওয়ার সময় এদিক ওদিক অবশ্যই তাকিয়ে পার হবেন, সাবধানে পার হবেন। বেশি বেশি পানি খাবেন আর ভালো ভালো খাবার খাবেন। তো ধন্যবাদ, আজকের মতো শেষ করছি আমাদের ইউটিউব স্ট্রিম। আশা করছি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।